কয়েকটা বিষয়ে গবেষণা করে দেখছি যে আমাদের জীবনের বিষয়েও সবসময় একদিক দিয়েই উন্নতি হয় তা নয়। যেমন ফুটবল খেলার ক্ষেত্রে আমি দেখি বিভিন্ন কোচ কেউ রক্ষণে জোর দেন, তার নীতিটাকে আগেই ভুল বলে দেওয়া যায় না। আবার এরকমও দেখি কোনো কোনো কোচ আক্রমণে জোরটা খুব বেশি দেন, তা সেটাকেও ভুল বলা যায় না। আবার আক্রমণের ক্ষেত্রে সবসময় কিন্তু দেখি আক্রমণের ক্ষেত্রে একদিক দিয়ে আক্রমণে জোর দেওয়া হয় না। একটা হচ্ছে কোনো কোনো কোচের নীতি হয় রক্ষণটাকে জমাট রেখে আক্রমণটা করা, এবং সেই আক্রমণটা মাঝখান দিয়ে হতে পারে, আবার কখনো কখনো সেটা বাঁ দিক দিয়ে হতে পারে, কখনো কখনো আক্রমণটা ডান দিক দিয়ে হতে পারে। অর্থাৎ এখানেই আমি দেখলাম ফুটবল খেলার ধরনে 6 রকম ব্যাপার এসেই যাচ্ছে। অর্থাৎ খেলা মানেই একরকম নয়, এরপরেও আরও অনেক রকম পরিকল্পনা থাকবে একজন কোচের। আর এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা সফল কোচকে খুব বাহবা দিয়েছি, কারণ খেলায় শেষ পর্যন্ত জয় হলে কোচকে সাফল্য দেওয়া হয়। আবার দেখা যায় যে কোচ হয়তো খুব ভালো কোচ, হয়তো ভালোভাবেই তিনি পরিকল্পনা করে দলকে নিয়ে যাচ্ছিলেন, কোনো কারণে দল হেরে গেল, কোচের খুব বদনাম করা হয়। তা আমি বলছি না যে সব ক্ষেত্রে যে কোচ ভালো হয় তা নয়, কোচও একজন মানুষ, তারও যোগ্যতার ঘাটতি থাকতে পারে ইত্যাদি। কিন্তু অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় যে কোচের শিক্ষা দেওয়াটা হয়তো ভুল নয়, কিন্তু যারা খেলবে আলটিমেট তাদেরও তো কিছু যোগ্যতা থাকতে হবে। এখন যদি একজন বিশ্ববিখ্যাত কোচের আন্ডারে বেশ কিছু বাচ্চা শিশুকে খেলতে দেওয়া হয়, তারা কি ওয়ার্ল্ড কাপ জিতে যাবে ফুটবল খেলায়? তো এটাও তো একটা ব্যাপার। তো বিশ্ববিখ্যাত কোচ হলেও হবে না তো। যারা খেলছে তাদের শারীরিক ফিটনেস, তাদের ব্যক্তিগত খেলার স্কিল, কোচ যা শেখাচ্ছেন তার শিখে নেওয়ার, ধরে নেওয়ার যোগ্যতা, এগুলোরও অনেক কিছু নির্ভর করে একজন কোচের সাফল্যের জন্য। তেমনি কোর্সটি করাতে একরকম নিয়ম আমার মনে হয় থাকা উচিত নয়, কেননা একই রকম নিয়মে দেখা যাচ্ছে যে মানুষের কোর্সটি করে দেওয়া হলো, কোর্সটি তার হাতে দিয়ে দেওয়া হলো, তার থেকে টাকাও নিয়ে নেওয়া হলো। কোর্সটিতে অনেক ভালো ভালো কথা লেখা আছে, তার এই হবে, ওই হবে, সেই হবে, কী হবে, কীভাবে হবে, কেন হবে, আর কি করলে হবে না বা কেন হবে না, বা কতটা না করলে বা কি না করলে হবে না, তাহলে কি করতে হবে জীবনে, কখন কখন কীরকম বাধা এলে কীভাবে কাটিয়ে এগিয়ে যেতে হবে, এইগুলো ঠিক হয়তো সবাইকে বোঝানো যাচ্ছে না, কারণ সবার বোঝার পদ্ধতি একরকম নয়, তা সবার পরিবেশও একরকম নয়। তা অনেক ক্ষেত্রে আমি দেখেছি শিক্ষাদানের ক্ষেত্রে, আমি সব শিক্ষকের কথা বলবো না, আমি কোনো শিক্ষকের কথা বলবো, তাদের কথাই বলতে চাইছি যারা পিছিয়ে পড়া ছাত্রকেও এগিয়ে নিয়ে গেছেন, তাদের কথা। অর্থাৎ বরাবর যে ফার্স্ট হতে হতে একজন টিচারের কাছে গেল, তারপরেও সে ফার্স্ট হলো। এখানটায় অবশ্যই টিচারের যোগ্যতা থাকবে, অবশ্যই ছাত্রের যোগ্যতা থাকবে,
কিন্তু টিচারের যোগ্যতা কতটা মানে সেটা বোঝার ক্ষেত্রে এখানে খুব মানে বোঝাটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু যখন দেখা যায় যে একজন ছাত্র পিছিয়ে যাচ্ছিল, সে পারছিল না, তারপরে সে খুব ভালো পারছে এবং দেখা গেল যে একজন টিচারের কাছে যাওয়ার পর থেকে তার যোগ্যতাটা অনেক বেড়ে গেছে, তখন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। এবং হয়তো দেখা যায় যে সে যে জায়গাগুলো বুঝতে পারছিল না বলে পিছিয়ে যাচ্ছিল, তা সেই জায়গাগুলো শিক্ষক বুঝতে পেরেছিলেন এবং সেগুলো সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার পর ছাত্রটার শিক্ষা অর্জন করার যোগ্যতাটা অনেক বেড়ে গেছে এবং সে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় অনেক সফল হয়েছে, অনেক ভালো রেজাল্ট করেছে। তা এইসব ক্ষেত্রে অবশ্যই শিক্ষককে বাহবা দিতে হয় বা শিক্ষকের যোগ্যতাটা অনেক সহজে বোঝা যায় যে খুব ভালো তার যোগ্যতা। তা একজন জ্যোতিষীও মানুষকে পথ দেখান যে তার ভাগ্যে কী কী আছে, কোন দিকটা দিয়ে তিনি এগোলে তার জীবনে বেশি সফল হবেন। হ্যাঁ, একজনের ভাগ্যে বাঁ দিক দিয়ে গেলে যদি 1 টাকা থাকে, ডান দিক দিয়ে গেলে যদি 100 টাকা থাকে, তাহলে জানতে হবে যে মানে হয়তো এই দুটোই তার উন্নতির দিক, আর এই দুটো দিকে বাঁ দিকে 1 টাকা, ডান দিকে 100 টাকা, অর্থাৎ 100 টাকার বেশি যদি ভাগ্যে না দেখায়, তাহলে নর্মালভাবে চললে সে 101 টাকা পাবে না, 100 টাকাই পাবে, মানে 100 টাকার বেশি সে পাবে না। কিন্তু সেখানে জ্যোতিষীর তো প্রথমে এইটা দেখিয়ে দেওয়া উচিত যে বাঁ দিকে যেও না বাবা, ডান দিকেই যাও। এইটা তো একজন জ্যোতিষী করতেই পারেন। একজন জ্যোতিষী কারোর ভাগ্য তৈরি করে দেন না, ভাগ্য সবাই নিয়েই জন্মায়। এবার ভাগ্য ব্যাপারটা কীরকম, কে কোথায় জন্মগ্রহণ করবে সেটা তো সবাই জেনে জন্মাচ্ছে না। তো এখানে তার জীবনের 5% চলেই গেল, 5%টা তার হাতের বাইরে, মানে সে প্ল্যান করে জন্মাতে পারল না। তা এই 5% তাহলে বাদ দিয়ে তার বাকিটা থাকলো 95%। তাহলে 5%টা থেকে মানে কোনখানে সে জন্মাবে, এটা 5%, কখন জন্মাবে এটা 5%, আবার কীরকম পরিবেশে, মানে কার কাছে কীরকম পরিবেশে জন্মাবে এটাও 5%। এইভাবে 5, 5, 5, 15% একজন জাতক বা একজন জাতিকার হাতের বাইরে হয়ে যায়। কারণ এই তিনটেতেই জাতক বা জাতিকার কোনো হাত থাকে না। কিন্তু এই তিনটে থেকেই, এই 5, 5, 5, এই 15% থেকে জাতক বা জাতিকা কিছু শিক্ষা নিতে পারে, কিছু অভিজ্ঞতা হয়তো পুরো বুঝতে পারবে না, কিছু হয়তো পারবে, কিন্তু কিছু শিক্ষা নিতে পারে। আর এগুলোর থেকে শিক্ষা, কিছু অভিজ্ঞতা, কিছু বুদ্ধি, এসব দিয়ে কাজে লাগিয়ে সে ভবিষ্যৎটাকে আরও উন্নত করার চেষ্টা করতে পারে। তাহলে 15% যদি জীবন থেকে বাদ চলে গেল, তাহলে তার হাতে থাকলো 85%। এই 85% শুধুই কি ভাগ্য দিয়ে নিয়ন্ত্রিত হয় না, এই 85%-এর মধ্যে 40% প্রত্যক্ষ ভাগ্য দিয়ে নিয়ন্ত্রিত হয়, কিন্তু বাকি 45% কিন্তু তার কর্ম। এবার সে কী কর্ম করবে, বেনাবনে মুক্ত ছড়াবে, উদ্দেশ্যহীন কর্ম করবে না, ওই যে 40% তার ভাগ্য থাকলো আর 15% তার বুদ্ধি, অভিজ্ঞতা, শিক্ষা থাকলো, এইগুলোকে সে কাজে লাগিয়ে, অর্থাৎ এই 45%কে সে কাজে এই 15 আর এদিকে 40, এই 55%কে সে কাজে লাগাবে এবং এইগুলো দিয়ে হিসেব করে সে ঠিক করবে কি কর্ম করবে। কিন্তু সেই কর্মটা কতটা সে করবে, 100% চেষ্টা করে করবে।
তাহলে 100% চেষ্টা করে সে কি পুরোটাই পারবে? এবার আমি বলছি, 100% করে যদি সে চেষ্টা করে, তাহলে এইগুলো অনুযায়ী তার ভাগ্যে যেগুলো হওয়ার কথা সে পুরোটাই পারবে। কিন্তু এইগুলো অনুযায়ী যেটা তার ভাগ্যে হওয়ার কথা নয়, অর্থাৎ ওই যে আগে বললাম বাঁদিকে 1 টাকা, ডান দিকে 100 টাকা, তাহলে সে এইগুলো অনুযায়ী সে 100% চেষ্টা করলে 100 টাকার বেশি পাবে না, কিন্তু 100 টাকাটা পুরোই পাবে। এবার এইগুলো অনুযায়ী সে 99% চেষ্টা করলো, তাহলে 99 টাকা পাবে। এইভাবে যত শতাংশ সে কম চেষ্টা করবে, মানে এইভাবে সে যত শতাংশ চেষ্টা করবে তত শতাংশ সে পাবে। সে যদি 50% চেষ্টা করে 50% পাবে। কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে, আয়ুর ব্যাপার। সে 50% পাবে, চেষ্টাটা যদি 50% করে, কিন্তু এখানে 50% চেষ্টাটা যদি দেখা যায় সে না বুঝে করছে, তাহলে হয়তো তার আয়ুটা ঠিক থাকবে, তার সাফল্যটা হয়তো 50% হবে। কিন্তু বুঝে কুঁড়েমি করে, এগুলো মনের উপর এবং আয়ুর উপর প্রভাব বিস্তার করে। যেমন দেখা যায় যে হয়তো দেখা গেল অ্যাভারেজ হিসাবে, মানে তার হাতের রেখা, তার কোষ্ঠী অনুযায়ী দেখা যাচ্ছে হয়তো তার নর্ম্যাল বা স্বাভাবিক আয়ুর সুবিধা 70 বছর। কত বছর একজন জাতক বা জাতিকা বাঁচবে সেটা কিন্তু ওইভাবে বলে দেওয়া যায় না। অনেকে বলে দেন বটে, কিন্তু জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে কোনো জ্যোতিষী এটা বলে দিতে পারে না তুমি এত বছর বাঁচবে, বা এত বছর পরে তুমি মরে যাবে, বা এই সময় তুমি মরে যাবে। ব্যাপারটা এই রকম নয়। এই রকম করে চললে তুমি এত বছর বাঁচবে, এর থেকে উন্নতভাবে চললে তুমি এর থেকেও বেশি বছর বাঁচবে, এর থেকে খারাপভাবে চললে তুমি এর থেকে কম বছর বাঁচবে, এর থেকে কীরকম উন্নতভাবে চললে তুমি কীরকমভাবে আর এর থেকে আর কত বছর বাঁচবে, এর থেকে কীরকম খারাপভাবে চললে তুমি এর থেকে আরও কত কম বছর বাঁচবে। এগুলোর হিসেবটা বলে দেওয়া যায়, সেটারও অঙ্ক আছে। সেটা এক্ষুনি বলতে গেলে আরও অনেকটা টাইম যাবে। আগে যে বিষয়টা বলতে চাইছি সেটা বলছি, পরবর্তী ভিডিওতে আমি সেটাও বলার চেষ্টা করব। তা সেক্ষেত্রে জাতক বা জাতিকা ওই নিয়মগুলো পালন করবে, তাহলে দেখা গেল মানুষের জীবনে হাতের বাইরে ভাগ্যের ব্যাপারটা হয়ে যাচ্ছে 15%, যেটা থেকে মানুষ শিক্ষা নিতে পারবে। সরাসরি ভাগ্যকে কাজে লাগাতে পারবে বুঝে, সেটা হচ্ছে 40%। তাহলে হয়ে গেল 55%, হাতে থাকলো 45%। এই 45%টা সে ওই চলে যাওয়া 15%, যেটা থেকে সে শিক্ষা নিচ্ছে, এবং হাতে থাকা 40%, যেটার সাথে সে সামঞ্জস্য রেখে 100%, যেটা সে বুঝে এবং তার সাথে সামঞ্জস্য রেখে সে 100% চেষ্টা করবে কর্মগুলো করার, এবং তাতে তার ভাগ্যে যে প্রাপ্তিটা আছে সেইটা সে 100% লাভ করবে। তো এইটা করতে গেলে কারুর ভাগ্যটা কিভাবে বোঝাবো? সবাই তো এক পরিবেশে জন্মাচ্ছে না, সবাই একই রকম লোকের ঘরে জন্মাচ্ছে না। তাহলে একজন জাতক জাতিকার ভাগ্য যেমন কাজ করে, তার সাথে সাথে তার পরিবেশের পরিস্থিতি, পরিবেশের জন্য যে ঘটনাগুলো ঘটতে থাকে, তার জন্য ভাগ্যে কিছু প্রাপ্তি এবং কিছু অপ্রাপ্তি হয়ে যায়, সেগুলোর অঙ্ক নির্ভর করে। দেখা গেল একজনের প্রাপ্তি অনুযায়ী সে 100% চেষ্টা করছে বটে, কিন্তু সে তো তার ভাগ্যটাই জানে না, সে বাঁ দিকে যাবে না ডান দিকে যাবে, হয়তো সে মাঝখান দিয়ে যাচ্ছে। কখনো সে বাঁ দিকে একটু চলে গেল, বাঁ দিকের সুবিধাটা পেল,
কখনো সে ডান দিকের সুবিধাটা পেল, ডান দিকের ডান দিকে গেল, ডান দিকের সুবিধাটা পেল। আবার ভাগ্য, সেখানে তার মায়ের ভাগ্য আছে, বাবার ভাগ্য আছে। সে যদি ছোটোবেলায় তার ভাগ্যটা না জানতে পারে, সে নিজেকে কাটিয়ে বাঁচাতে পারছে না। সে যদি ছোটোবেলায় তার ভাগ্যটা জানতে পারে, বুঝতে পারে, তাহলে তার পরিবেশের ভাগ্য যাই হোক, পরিস্থিতি যদি সে দেখে, তাহলে ছোটোবেলাতেই সে নিজেকে বাঁচিয়ে সেই পরিবেশ থেকে বার করে নিতে পারবে। কিন্তু সে হয়তো জানতেই পারছে যখন তার জন্মকারক সময়, সম্পদকারক সময় চলে যাচ্ছে। এই সম্পদকারক সময়টা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই সম্পদকারক সময়টা একজন মানুষের জীবনে 10 বছরেও শেষ হতে পারে, 17 বছরেও শেষ হতে পারে। এরকম নির্ভর করে কীরকম তার দ্বিতীয় দশাটা। আর প্রথম দশাটা কতটা পেয়েছে, অর্থাৎ প্রথম মহাদশাটা, এক একটা নক্ষত্র তো 13 ডিগ্রি 20 কলা করে, চন্দ্র এক একটা নক্ষত্রকে 13 ডিগ্রি 20 কলা করে ভোগ করে। আর সব নক্ষত্র, প্রত্যেক নক্ষত্রের অধিপতি গ্রহ তাদের কি বলে, মহাদশার সময়ের হিসেব আছে। সেই অনুযায়ী সময়টা তো মহাদশা চলে। এবার দেখা গেল যে সেই নক্ষত্রের দশার ওই 13 ডিগ্রি 20 কলার মধ্যে কারুর হয়তো জীবনে 3 ডিগ্রি 20 কলা পেয়েছে, মানে তার নক্ষত্রটা, তাহলে শেষ 3 ডিগ্রি 20 কলা পেয়েছে। তাহলে দেখা গেল সেই নক্ষত্রের, সেই গ্রহের কি বলে, সেই গ্রহের মহাদশা হয়তো 6 বছর। তাহলে 6 বছর যদি হয়, তাহলে 6 তার তো 1.5 বছর হাতে থাকলো। তাহলে প্রথম মহাদশাটা তার 1.5 বছর চললো, তারপরের দশাগুলো পুরো চললো। এইভাবে সম্পদকারক দশাটা কত বছরে শেষ হচ্ছে, তা আগে থেকে জানলে এই সময়ের মধ্যে তার জীবনের ভিতটা তৈরি করে দেওয়া যায়। কিন্তু সে যখন আক্রান্ত হয়ে সব কিছু শেষ হয়ে জ্যোতিষীর কাছে এলো, দেখা গেল তার সম্পদকারক দশা চলে গেছে। এইবার বাকিগুলো দিয়ে জ্যোতিষী তার হিসেব করলো। এবার যখন জ্যোতিষীর কাছে সে গেল সব নিঃস্ব হয়ে, তখন জ্যোতিষী বলল যে আমি এই কোষ্ঠীটা করে দিচ্ছি, আমাকে কিন্তু 5,000 টাকা দিতে হবে। মানে মরার উপরে খাঁড়ার ঘা হয়ে গেল। যার জন্য আমার কাছে এইরকমভাবে যারা আছে, আমি বলছি বাবা তোমরা এগো, আমার এটা ঠিক আছে, আমি যদি কিছু দক্ষিণা পাই আমারও ভালো লাগবে, কিন্তু আমার খুব খারাপ লাগবে যে আমি দক্ষিণা নিলাম আর তুমি কিছুই করতে পারলে না। তার থেকে বাবা তোমাকে এখন টাকা ফাঁকা দিতে হবে না, দেখো যদি কাজ না হচ্ছে তাহলে 2 1 টাকার কয়েন তুমি দিয়ে দেবে, কিন্তু তুমি আমাকে রোজ জিজ্ঞেস করবে, আমার সাধ্য মতন আমি রোজ বলতে থাকবো, তুমি বিরাট জায়গায় চলে যাও। এইবার আমি যে তৃপ্তিও পেলাম এবং আমার গবেষণাটা আরও এগিয়ে নিয়ে গেলাম যে আচ্ছা এইগুলো আমি প্রয়োগ করলাম, এগুলোও হলো, তাহলে আমিও কিন্তু লাভবান হলাম। আমি টাকা পয়সা পাইনি মানে যে লাভবান হয়নি তা নয়, আমার গবেষণাটা আমিও তো রোজ শিখছি। তা শেখার কি শেষ আছে? তা আমি যতটা শিখেছি তার থেকে আরও শেখা হলো, আরও আমার যাচাই করে নেওয়া হলো, আরও গবেষণাটা এগিয়ে গেল। এবার সেও বিরাট জায়গায় গেল, সেটা আনন্দ করে আমাকে দক্ষিণা দেবেই। এবার যদি এরকম হয়, কেউ বলে যে যদি সে না দেয়, আর সেটা কত হবে, 100 জন যদি এইভাবে এগিয়ে যায়, তার মধ্যে কজন আমাকে দেবে না? 2 জন দেবে না? সে তো তাদের বুদ্ধির ভুল, সেটা আমারও ব্যর্থতা। আমি তাদের বুদ্ধিটাকে ভালো দিকে নিয়ে যাওয়ার পরামর্শটা ঠিক করে দিতে পারিনি, বা সেও সেটা উপলব্ধি করতে পারেনি। সেটাও তো আমার গবেষণা, সেটাও আমার লাভ। সে হয়তো দিল না দিয়ে সে আবার একটা ভুল পথে চলে গেল, এবং যা জীবনে সে তৈরি করেছিল নিজেই সেই আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। সে ভাবলো যে আমার কাছে এলে এবার যদি আমি চাই, আমি তো চাইবো না, আমাকে যেতে না দিলে তো, সম্মান করে না দিলে, সে জুতো মেরে গরুদান করতে গেলে তো আমি নেব না। হ্যাঁ, আমাকে সম্মান করে দিলে আমি নেব। সেটা যদি সে দিত তাহলে তো নিতামই, কিন্তু আমি তো তাকে নিয়মিত বলছি, কিন্তু সে নিজেই লজ্জায় আমাকে আর কিছু বলতে পারলো না। সে নিজেই এবার ভুল পথে, মানে ডান দিকের বদলে বাঁ পথে চলতে আরম্ভ করলো, এবং
কোষ্ঠীটা হয়তো তার কাছে হিজিবিজি করা কাগজ, সে দেখারও সময় পায় না, আমার সাথেও সে হয়তো কথা বলার সময় পায় না, আবার সে বাঁদিকে চলে গেল বা ভুল পথে চলে গেল, নিজের জীবনে যেমন উঠছিল তেমনি নেবে গেল। তো কী আর করব? তো সে যদি দক্ষিণা পরে দিতেও আসতো তা আমার তো দুঃখই হতো যে বাবা এগিয়ে গিয়ে আবার পিছিয়ে গেলে থেকে কী দক্ষিণা নেব, তা নেব না তো। আর যারা এগিয়েও চলেছে, আমার সাথেও আলোচনা করছে, নিজেরাও এগিয়ে যাচ্ছে, তারা দক্ষিণা দিলে তো আমার ভালোই লাগবে। কারণ আমি বেঁচে আছি, আমার যজমানেরাই আমাকে বাঁচিয়ে রেখেছে। তা আমার আমার ভগবানের আশীর্বাদে আমার যাদের সাথে যোগাযোগ বা আমার আত্মীয়দের মধ্যেও যারা আমার প্রতি যারা মানে সহানুভূতিশীল, হ্যাঁ, আমার বন্ধু বান্ধবের মধ্যে যারা আমার সহানুভূতিশীল, এগুলো সবই তো দৈব ব্যাপার। তা মানুষের মধ্যেই দানব, মানুষের মধ্যেই দেবতা। হ্যাঁ হ্যাঁ, অন্য কোথাও নেই। হ্যাঁ আছে, ইট কাঠ পাথর সব জায়গাতেই আছেন। হ্যাঁ, তিনি মহাশক্তিরূপেও আছেন, অনেক কিছুই আছেন। আধ্যাত্মিকতা বিষয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। তবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের মধ্যে অনেকে ভুল করেছে, অনেকে তো ঠিকও করেছে। অনেকে আমাকে ভালোবেসেছে, অনেকে আমার ক্ষতি চেয়েছে, আবার অনেকে আমার ভালোবেসেছে। অনেকে আগেও আমার ক্ষতি চেয়েছে, অনেকে আগেও আমার ভালো করেছে, বর্তমানেও তো আমার অনেকে ভালো করছে। আর ভাগ্যের ব্যাপার তো থাকেই, চেষ্টার ব্যাপার থাকেই। তা প্রত্যেককেই তো সেই চেষ্টাটা করতে হবে, আগে থেকে জানতে হবে। আমি সেগুলো সব ধাপে ধাপে দেব। তা ফলিত জ্যোতিষ চর্চার ক্ষেত্রে আমি দেখছি যে অনেক ক্ষেত্রেই আমি আরম্ভটা করতে চাইছি বা করছিও, এই নিয়ে আমি পরীক্ষায় প্রশ্নের মতন করে অমুক সালে, যেমন উদাহরণ দিলাম 2013 সালের 21শে জুন রাত্রি 9:35 যদি কেউ জন্মগ্রহণ করে, হ্যাঁ 2013 সালের 21শে জুন রাত্রি 9:35 যদি কেউ জন্মগ্রহণ করে, সে যদি জাতক হয় বা সে যদি জাতিকা হয়, তাহলে তার ভাগ্য কীরকম হবে। আমি প্রশ্ন করলাম, নিজেই আগে প্রশ্নটা লিখলাম, বা প্রশ্ন হয়তো লিখলাম না সরাসরি, এটা মনে মনেই নিজেকে প্রশ্ন করে আমি কোষ্ঠী করতে আরম্ভ করে দিলাম। কি করলাম, আমি আগে স্বস্তিকাদি চিহ্নাদি দিয়ে আমি জাতক বা জাতিকা লিখে টিওবি, ডিওবি অ্যান্ড পিওবি এটা দিয়ে দিলাম, মানে টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে দিলাম। এইবার দিয়ে আমি আরম্ভটাই করলাম হয়তো অক্ষাংশ উত্তর বা ল্যাটিটিউড নর্থ দিয়ে, আবার দ্রাঘিমাংশ বা রেখাংশ পূর্ব বা লঞ্জিটিউড ইস্ট, এই দিয়ে আমি আরম্ভ করলাম। হ্যাঁ, সময় সংস্কার দিয়ে আরম্ভ করলাম। এরপরে হয়তো আমি রাশিটার কত ডিগ্রি, কত কলা, কত বিকলা বার করলাম, সেই অনুযায়ী নক্ষত্র বার করলাম, নক্ষত্র কত চরণ পেয়েছে বার করলাম। হ্যাঁ, আচ্ছা, জাতক বা জাতিকা কৃষ্ণপক্ষে না শুক্লপক্ষে জন্মেছে সেটা বার করলাম। আচ্ছা, নবতারা চক্রটা করলাম। মানে আমি ওই যে বললাম না, ফুটবল খেলায় কেউ মাঝখান দিয়ে আক্রমণটা চিন্তা করে, কেউ বাঁধার দিয়ে আক্রমণটা চিন্তা করে, কেউ ডান ধার দিয়ে আক্রমণটা চিন্তা করে। তাহলে যেরকম ট্র্যাডিশনাল কোষ্ঠী হয়, আমার কোষ্ঠীর ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো আমি একটু অন্য দিক দিয়ে আরম্ভটা করলাম। হ্যাঁ, কেউ কেউ দেখি হয়তো আগেই রাশিচক্রটা লিখে দিলেন, কেউ কেউ হয়তো আগেই অন্য কিছু লিখলেন বা পতাকি চক্র লিখলেন। এক একজন এক এক আঙ্গিকে বুঝিয়ে তার যজমানকে এগিয়ে নিয়ে যাবেন। তা যেটা দিয়ে বুঝিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা ঠিক, কিন্তু যিনি যেটা দিয়ে বুঝিয়ে এগিয়ে নিয়ে যেতে পারছেন না, তাহলে সেদিক দিয়ে কোষ্ঠীটা না করে যেটা দিয়ে আগে এগিয়ে নিয়ে যেতে পারছেন সেটা দিয়েই কোষ্ঠী করা, আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা এটা, সেটা ঠিক। যেমন নাক্ষত্রিকী বিচার
নাক্ষত্রিকীভাবে এগিয়ে যাওয়া, এটার ক্ষেত্রে গবেষণায় দেখছি প্রত্যেকের নক্ষত্র জানাটা খুব দরকার, এবং নক্ষত্রের অধিপতি, সেই অনুযায়ী জন্ম, সম্পদ, বিপদক্ষেম, প্রত্যারী, সাধক, বধ, মিত্র, পরম মিত্র, কার কোন জায়গাটায় কে আছে। তাহলে প্রথমেই তার কাজের প্রকৃতি, অর্থাৎ তার কর্মের প্রকৃতিটা কী হওয়া উচিত, তার মানে কর্তব্যটাকে কীভাবে তাকে বাঁচতে হবে। মানে উদাহরণ নিয়ে বলি, অমুকে কী করছে সেই অনুযায়ী আমাকে করতে হবে কি, এইভাবে বিচার করলে ভুলটা কোথায় হয়। অমুকে যে অবস্থানে আছে বা অমুকের জন্মের সময় চন্দ্র যে অবস্থানে ছিল, আমি হয়তো জন্মেছি, আমার দেখা যাচ্ছে চন্দ্র তার অন্যরকম অবস্থানে চন্দ্র রয়েছে। হ্যাঁ, তা সে যে কাজটা করবে আমাকে দেখা যাচ্ছে তার উল্টো দিক দিয়ে করলে আমি লাভবান হব, কিন্তু আমি তাকে অনুসরণ করতে গিয়ে জীবনে ব্যর্থ হলাম। আমি বললাম আমার ভাগ্য খারাপ, না এটা ঠিক নয়। তো এটার উদাহরণ কিভাবে দেব? হ্যাঁ, দেওয়াই যায়। গঙ্গার পশ্চিম পাড়ে যারা আছে তারা তো গঙ্গায় যেতে গেলে পূর্ব দিকে যাবে, কিন্তু গঙ্গার পূর্ব পাড়ে যারা আছে তারা যদি পশ্চিম পাড়ের জনগণকে বা জাতক জাতিকাদের অনুসরণ করে পূর্ব দিকে যান, গঙ্গার পশ্চিম পাড়ে যারা আছেন, হ্যাঁ, তারা তো পূর্ব দিকে যাবেনি, কিন্তু গঙ্গার পূর্ব দিকে যারা আছেন তারা যদি পশ্চিম পাড়ের জাতক জাতিকাদের দেখে পূর্ব দিকে যেতে থাকেন, তাহলে তো গঙ্গার থেকে আরও দূরে চলে যাবেন। তাদের লক্ষ্য যদি গঙ্গায় হয়ে থাকে তাহলে তাদের তো পশ্চিম দিকে আসতে হবে, কারণ তারা পূর্ব পাড়ে আছেন, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত দিকে তারা গেলে গঙ্গা পাচ্ছেন। তাহলে দেখা গেল গঙ্গার পশ্চিম পাড়ে যারা আছেন তারা পূর্ব দিকে গিয়ে গঙ্গা পেলেন, অর্থাৎ জীবনে সফল হলেন। আর গঙ্গার পশ্চিম পাড়ে যারা আছেন তারা পূর্ব দিকে গিয়ে গঙ্গা পেলেন, সফল হলেন। আর গঙ্গার পূর্ব পাড়ে যারা আছেন তারা পশ্চিম দিকে গিয়ে গঙ্গা পেলেন বা জীবনে সফল হলেন। তাহলে এগুলো ভাবতে হবে, অর্থাৎ কে কোথায় আছে, লোককে অনুসরণ করা নয়। প্রথমত নিজে কোথায় জন্মেছি, কোন পরিবেশে জন্মেছি, কখন জন্মেছি ইত্যাদি, এইগুলো দিয়ে যে 15%, এটা দিয়ে অভিজ্ঞতাটা প্রত্যেকের নিয়ে নেওয়া উচিত। নিয়ে তার জন্ম সময় অনুযায়ী তার ভাগ্যে কোন কোন দিকে সুবিধা, প্রথমে আগে তার জন্ম, সম্পদ, বিপদক্ষেম, প্রত্যারী, সাধক, বধ, মিত্র, পরম মিত্র, এই জায়গাগুলো জেনে নেওয়া দরকার। তাহলে ভাগ্যের 40%-এর মধ্যে কিছু না হলেও সে 15% জেনে গেলই গেল। এবার 15%-এর মধ্যে সে আরও একটু এগিয়ে যাবে। কীরকম? সে নিজের কাজের নীতি ঠিক করবে জন্মকারক গ্রহের কারকতা দিয়ে। আচ্ছা, কাজের সে স্থান ঠিক করবে, মানে ভিত ঠিক করবে, মানে কাজটা কিভাবে আরম্ভ করবে, কাজের ভিত্তি সম্পদকারক গ্রহের দিয়ে। আর কাজটা সে চালিয়ে যাবে, সাধনা করবে, কন্টিনিউ করে যাবে, সেটা কার ভিত্তিতে? তার সাধক গ্রহের দিয়ে। আচ্ছা, তাহলে আত্মরক্ষা করবে কোথা দিয়ে? তার বিপদকারক কোন দিকটা, সেদিক থেকে সে আত্মরক্ষা করবে। কিভাবে আত্মরক্ষা করবে? তার কাজের নীতিটা ঠিক রাখতে গিয়ে, আর তার কাজের ভিতটা, মানে কোথা থেকে কোন কিসের বেসিসে, মানে কিসের উপরে ভিত্তি করে সে কাজ করবে, হ্যাঁ, এগুলোর বিস্তারিত আরও বলবো। সেগুলোকে ঠিক রেখে, এবং সে কি মানুষ, মানে কীরকম দ্রুততায় বা কীরকম মাঝে, মানে সাধনার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে বারবার কোন বিষয়গুলো প্রয়োগ করে বারবার নিজের কাজটাকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ তার সাধক নক্ষত্রটা বুঝে সেটার কারকতায় এইটাকে ঠিক রেখে কিভাবে সে বিপদকারক নক্ষত্রের কারকতাটা থেকে বাঁচবে, সেইটাকে আগে পরিকল্পনা করে নিয়ে সে নিজেকে বাঁচাবে। আর এগুলো দিয়েই পরিকল্পনা করে সে বধকারক নক্ষত্রের বিষয় থেকেও সে বাঁচবে।
এইগুলো তার আলোচনা করে নেওয়া। এগুলো করে আলোচনা করলে সে অনেকটাই জীবনে এগিয়ে গেল। এখানে কিন্তু সে 20% বেশিতে নিজের ভাগ্যটা বুঝে গেল। এইবার সে তার জন্মকারক নক্ষত্র জানলো, কিন্তু সেটা কতটা পাওয়ার পেয়েছে, সেটা উচ্চস্থ না নিচস্থ, সেটা কোন কোন গ্রহের সহায়তা পাচ্ছে, কোন কোন গ্রহের সহায়তা পাচ্ছে না ইত্যাদি বোঝার জন্য তার বিভিন্ন রাশির ঘরে কোন গ্রহ আছে সেটা জানতে হবে। অর্থাৎ রাশিচক্র লগ্নচক্রটা লাগছে আরও পরে, মানে রাশিচক্র লগ্নচক্রটার আগে যে বিষয়গুলো আলোচনা করলাম কোষ্ঠীতে, যদি আমি সেগুলো উল্লেখ করি আগে, কোষ্ঠীটার তাহলে ধরনটা একটু অন্যরকম হলো না, কিন্তু সেটা আরও সহজবোধ্য হলো। এছাড়া আমি যে কোষ্ঠীগুলো মানে অ্যাপের মাধ্যমে বা হাতে হাতে দেব, আমি নিজেও সেটাতে অঙ্ক করছি, আর সেগুলো করতে করতে লোকেও সেগুলো চর্চা করতে পারবে, তাহলে ভালো হবে। আমারও চর্চা এগোতে থাকলো, তাদেরও চর্চা এগোতে থাকলো। এবার তাদের মধ্যেই হয়তো দেখা গেল কেউ আরও ভালো চর্চা করে এগিয়ে গেছে, সেটা অ্যাপে দিলেন তারা, তাতে দেখা গেল উল্টে আমারও, সে বলে না গুরুর থেকে শিষ্যর জ্ঞান বেশি, সে শিখেই হোক বা আগে থেকেই তিনি জানেন, দেখা গেল যে তিনিই গুরু। তো তাঁর ওই চর্চাটার থেকে আমারও কিছু শেখা হয়ে গেল। আবার গবেষণার ক্ষেত্রে দেখা গেল তিনি হয়তো আমারটার সাথে একটা তার মতো বিরোধ হচ্ছে। আরে বাবা, সবাই তো একদিক দিয়ে যুদ্ধ করে না, হ্যাঁ, একজন চক্রব্যূহ করলে তো আরেকজন সেটার থেকে বাঁচার জন্য অন্যরকম ব্যূহ করতেই পারেন যুদ্ধক্ষেত্রে। তা জ্যোতিষ গবেষণাতেও তো সেরকম পথ থাকবেই। তিনি বললেন যে না সৌমেনদা বা না মিস্টার সৌমেন্দ্র নারায়ণ চক্রবর্তী, আপনি যেভাবে করছেন এইভাবে না করলে এইভাবে করলে সুবিধা। তা আমিও শুনলাম তার কথাটা, হয়তো তার কথাটাও ঠিক, হয়তো আমি সেটা বুঝতে পারলাম না বলে আমি যেভাবে করছি সেভাবে করছি, আর তিনি হয়তো আমার কথাটা তার কাছে অতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না, তিনি যেভাবে করছেন সেভাবে করছেন। এটা হতেই পারে, এটা তো হবেই। তা না হলে এই আলোচনা, এগুলো তো কোনো খারাপ আলোচনা নয়, এগুলো তো কোনো খারাপ গবেষণা নয়। এইভাবেই তো মানুষ এগিয়ে চলে, গবেষণা করতে করতে আরও সেটা উৎকৃষ্ট হয়। হ্যাঁ, আমি যেটা জানি না হয়তো আরেকজন জানেন, আরেকজন যেটা জানেন না হয়তো আমি জানি। এই আলোচনা করতে করতে সাবজেক্টটা আরও এগিয়ে যায়, সাবজেক্টটাও আরও উন্নত হয়। সাবজেক্টটা তো লাউয়ের খোলায় ভরে রেখে দিয়ে কোনো লাভ নেই, কারণ প্রত্যেকেই পৃথিবীতে এসেছি, চলে যাব। সাবজেক্টটা এইভাবে আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। এটা যত আলোচনা হবে, যত এটা নিয়ে গবেষণা হবে, প্রত্যেকটা মানুষই এটা নিয়ে গবেষণা করুক। হ্যাঁ, সবাই কি তার সবার কাজ বন্ধ করে রেখে ঠাকুর করবে বা গবেষণা করবে? সবাই কি ডাক্তার হবে, সবাই কি ইঞ্জিনিয়ার হবে, সবাই কি উকিল হবে? কিন্তু জেনারেল নলেজটা সবার থাকতেই পারে। অর্থাৎ একজন ডাক্তার না হলেও অমুক সবজিটা খেলে মোটামুটি কী কী ভিটামিন পাওয়া যেতে পারে, কী কী উপকারিতা পাওয়া যেতে পারে, আর অমুক সময়টায় রোদে দাঁড়ালে কী কী উপকারিতা হতে পারে বা অপকারিতা হতে পারে। এই যে জেনারেল নলেজগুলো, শরীর বাঁচানোর জন্য যে আমাদের প্রাথমিক চিকিৎসা, শরীর বাঁচানোর জন্য আমাদের খাদ্যাভ্যাস, শরীর বাঁচানোর জন্য আমাদের তাপ নেওয়া, সূর্যের তাপ নেওয়া, প্রকৃতির সাথে মেশা, হ্যাঁ, আমরা কী রকম স্নান করব, কী মিশিয়ে স্নান করব, এই যে জেনারেল নলেজগুলো, এগুলো আমরা নিতেই পারি। এইবার আমি স্পেশালি আরও এটাতে জোর দিচ্ছি, আমি ডাক্তার হতে চাইছি, আরও জানছি, সেটা তো আরও ভালো কথা, সবাই তো সেটা করতে পারে না, কিন্তু জেনারেল নলেজটা সবাই জানা দরকার। অর্থাৎ এটা যেমন শরীর বাঁচানোর ক্ষেত্রে জেনারেল নলেজ। অনেকে বলবে, ব্যঙ্গ করে বলবে, তুই কি ডাক্তার নাকি? আরে বাবা, এইটুকু থাকতেই হবে সবাইকে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং, সবাই ইঞ্জিনিয়ার না হলেও একটা টুল ভেঙে গেছে, এটা আমি পেরেক ঠুকে আটকে দেবো কি না, বা আটা দিয়ে জুড়ে দেবো কি না, বা কিছু এই রকম জেনারেল নলেজগুলো থাকতে হবে। কথায় কথায় আমি ডাক্তারখানায় যাব, কথায় কথায় আমি ইঞ্জিনিয়ার ডেকে নিয়ে আসবো। হ্যাঁ, তা সব কিছুতে কথায় কথায় সবাই কী হতে পারে। অর্থাৎ একটা মানুষের জেনারেল নলেজ মানে কি, সব বিষয়েই কিছু তার জেনারেল বা সাধারণ জ্ঞান থাকবে। এবার কোনোটা বিষয়ে সে বিশেষ কিছু করতে চাইছে, তখন স্পেশালিস্টকে ডাকলেন। হ্যাঁ, একজনের শরীরের খুব বাড়াবাড়ি কিছু হয়েছে বা যেটা একদম বোঝা যাচ্ছে না, একটা জটিল কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে,
সেই শরীরগত ব্যাপারের জন্য সে কতটা অসুস্থ বোঝা যাচ্ছে না, তাকে ইমিডিয়েট সুস্থ করতে হবে, সেক্ষেত্রে তো অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। বাড়ির একটা বিরাট কিছু হয়েছে কি গাড়ির একটা বিরাট কিছু হয়েছে, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারের কাছে যেতেই হবে। কিন্তু গাড়ির চাকাটা খুলে গেছে, একটা ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে এলাম কেন? আরে বাবা, চাকাটা এইভাবে রেঞ্জ দিয়ে ঘুরিয়ে খুলতে হয়, হ্যাঁ, চাকাটা যেটা লিক হয়ে গেছে সেটা এইভাবে ঘুরিয়ে খুলতে হয়। আর স্টেপনি যেটা আমার রাখা আছে, মানে গাড়ির পেছনে আমার যে চাকাটা রয়েছে সেইটাকে এইভাবে লাগিয়ে দিতে হয়। এইসব জেনারেল নলেজ তো থাকতেই হবে। এইবার আমি চাকাটা নিয়ে কোথাও গেলাম, সে নিজেই আমি লিক সারালাম কি কোনো দোকানে গিয়েই লিক সারালাম, আমার নিজের ঘরেই হাওয়া দেওয়ার ব্যবস্থা আছে, কিংবা আমি কোনো দোকানে গিয়েই আমি হাওয়াটা দিলাম, সেগুলো আমি করতেই পারি। আর আরও বড় ব্যাপার ইঞ্জিনিয়ার হলো, সেখানে তো গাড়ির ইঞ্জিনিয়াররা আছেই, তো সব ক্ষেত্রেই সেসব স্পেশালিস্ট ব্যাপার থাকবে। জ্যোতিষ ক্ষেত্রেও তাই থাকবে। তো জ্যোতিষ ক্ষেত্রে জেনারেল নলেজটা তো সবার থাকতেই পারে। তা আমি যে বিষয়গুলো বললাম সেগুলো জেনারেল নলেজ, এগুলো সবাই চর্চা করুক। এবার তাও সে এতটা না পারুক, কেউ 100% করবে, কেউ 10% করবে, কেউ 50% করবে, বা অন্যান্য রকম অঙ্কের শতাংশ করবে। আর যে 100% করবে সে তো নিজেও জ্যোতিষী হয়ে যাবে, ভালোই তো। তা এগুলো নিয়ে আমি আলোচনা করব, আরও পাঠাবো আর নিয়মিত বলবো। এইভাবে আমি করছি, আরও ভালো হবে। সবার শুভেচ্ছা। আমি আরও কিছু দেব, এখন কয়েকটা কাজ এসে গেছে। জয় মা, জয় মা। শুভমস্তু, শুভমস্তু, শুভমস্তু।